page. Okay, of the slide. Is it still? Yes, sir. Yet? Okay. Yes, sir. So we have 5 classes of internal medicine in the first round of block. 2 classes on short cases, 1 class on long case, 1 class on oral exam, and 1 class on the data interpretation, the ECGs, X-rays, and instruments. So this is the only class of long case. So I have 2 classes, one on long case, one on oral. I have decided to go for the long case class first because many topics in the oral exam will be covered in the long case. So better not repeat things because we have a very short time. We start with the long case. So what are the long cases in the final prof? In fact, in the last final prof, there were quite a few, but this time I will request Professor Mufti sir to modify it because there were a few long cases which were quite irrelevant and annoys the external examiner quite a lot, like migraine, TIA. So these are not very suitable for the final prof. Rather, we can go for the common ones. So these are the common long cases that you may face. Peptic ulcer disease, bronchial asthma, COPD, urinary tract infection, hypertension, stable angina, heart failure, and diabetes mellitus. So we will discuss on these long cases regarding the presentation, regarding the cross questions, and of course I will try to discuss the oral exam questions whenever I discuss a particular topic, because all these topics are very important in the oral part also. So let's start with peptic ulcer disease. Okay, before going, question কি করলে রেকর্ড অপশন কি অপশন রেকর্ড রেকর্ড করলে স্যার পুরো ক্লাসটা হচ্ছে রেকর্ডিং এর একটা অপশন আছে, ওইটা যদি স্যার স্টার্ট করেন তাহলে হচ্ছে পুরো ক্লাসটা আমরা পরে রিভিউ করতে পারবো। আচ্ছা, আপনারা কি গত ক্লাসে এটা করেছিলেন? জি স্যার। এই রেকর্ড অপশন কই গেল রে? রেকর্ড অপশন অন করেন, রেকর্ড অপশন অন করেন। স্যার আগের স্লাইডটা একটু দিলে ভালো হয়। আচ্ছা, আগের স্লাইডে একদম ফার্স্ট স্লাইড থেকে শুরু করেন, তাহলে ওদের এবার আপনারা রেকর্ড করা শুরু করেন। আপনি না পারলে কাউকে ডাক দেন। হ্যাঁ, এর আগেও আপনি একবার আমাকে, একবার না 3বার বিপদে ফেলছে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করতে গিয়ে। যে পারে তাকে ডাক দেন, টাইম ওয়েস্ট করে লাভ নেই। যান যান। ওকে, উই উইল ওয়েট এ বিট। সো আপনাদের কি মনে হচ্ছে এসব অনলাইন ব্লগ ক্লাসে? প্রফটা অনলাইন হয়ে গেলেই হইতো, তাই না? এত ব্লগ ক্লাস যদি অনলাইন হয়, ব্লগ পছন্দের প্রফটা অনলাইন হয়ে যেত, আরো ভালো হইতো। জি স্যার, ব্লগ ক্লাসটা অফলাইন বোঝা যায় না। আরে কি দরকার? ডেফিনেটলি ক্লিনিক্যাল ক্লাস কিভাবে অনলাইন হয়? ঠিক হয় নাকি? স্যার আমাদের অফলাইন ক্লাস হলে ভালো হতো খুবই। এটা জাতীয় ইস্যু। কিছুই তো স্যার হচ্ছে, যে ইন্ডাকশন প্রোগ্রাম হচ্ছে, দেখি সবাই রেস্টুরেন্ট একসাথে খাইতে যাচ্ছে, সবই হচ্ছে, আমাদের ক্লাসটা কেন হচ্ছে না স্যার? এটাই। শোনেন, বিয়া শাদী হচ্ছে, ক্লাস করলেই শুধু সমস্যা, বুঝছেন? স্যার এক্সামও তো হচ্ছে, এমন তো না যে মানে এডুকেশন বন্ধ আছে, প্রফও তো হচ্ছে, তাহলে ক্লাসটা এভাবে করে নিয়ে তো আমাদের কোনো ফায়দা হচ্ছে না। ডিসিশনটা তো দিবে ডিন, ডিসিশনটা তো এনা মেডিকেল কলেজে প্রিন্সিপাল দিবে না। হ্যাঁ স্যার আপনারা একটু বলেন না। সবাই বলা হয়েছে, এটা একদম ওনাদের, ঠিক আছে? এটা যতক্ষণ না পর্যন্ত অ্যাকচুয়ালি গভর্নমেন্ট মেডিকেলের পোলাপান খেপে
ডিনের অফিসে প্রেশারাইজ না করবে ততদিন পর্যন্ত কিছু হবে না। সংখ্যা বাড়তে হবে তো। আমার ক্লাসের সময় একটা করে ক্যাচার লাগে। হ্যাঁ, এখন রেকর্ডিং অপশনে গেছে একজন, দাঁড়ান অলরেডি আসলে সব আনস্কিল লোকজন ভরা ভরা। আচ্ছা দাঁড়ান দেখি, এখানে তো না, জিনিসটা হচ্ছে এখানে। স্যার হচ্ছে স্টুডেন্ট চ্যাট বক্সটা স্যার ক্লোজ করলে মনে হয় স্যার একটা অপশন আসবে নিচে স্যার, মানে ওই যে স্যার ওই যে ডট 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 দেওয়া স্যার, এখানে স্যার রেকর্ডিং স্যার। ওটাই চেষ্টা করছি। ইউজ অফ অডিও রেকর্ডেড রেকর্ড মিটিং। জি স্যার। অ্যাকসেপ্ট, ঠিক আছে। জি স্যার। এখন কি আমাকে দেখা যায় না ওটা দেখা যায়? স্যার হ্যাঁ, মানে স্যার, ঠিক আছে। সবকিছুই স্বাভাবিক স্যার, জাস্ট হচ্ছে রেকর্ড হবে স্যার। এখন শুধু রেকর্ড হবে। ওকে ফাইন, কিন্তু This call is now being recorded. স্লাইডটা কি দেখা যায়? জি স্যার। জি স্যার, স্লাইডটাও দেখা যাচ্ছে স্যার। তাই পুরা নাকি হাফ? না স্যার, ঠিক আছে সব। ফুল দেখা যাচ্ছে? না স্যার, ফুল না স্যার, হচ্ছে হাফ দেখা যাচ্ছে স্যার। না, হাফ দেখা গেলে তো হবে না স্যার। স্যার ঠিকই আছে স্যার, নরমাল আছে। এখন কি দেখা যাচ্ছে বলেন তো? স্যার স্যার, আপনার স্ক্রিনটা ফুল দেখা যায়। আমার জি তো স্যার, এখন ফুল ঠিক দেখা আছে, যায়। ঠিক আছে। এখন দেখা যাচ্ছে স্যার, স্লাইড দেখা যাচ্ছে স্যার। ওকে ফাইন, কিন্তু আমি কিন্তু ফুল দেখছি না, বুঝছেন? এটাই হলো সমস্যা। এবার এবার স্যার ফুল স্যার। এবার ফুল। ওকে ওকে, লেটস স্টার্ট। সো আজকে আমাদের প্রথম ক্লাস লং কেস। এটা লং কেসের প্রথম এবং শেষ ক্লাস। তো আমরা বেশ কিছু লং কেসের কথা বলেছি, যেরকম পেপটিক আলসার ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হাইপারটেনশন, স্টেবল এনজাইনা, হার্ট ফেলিওর এন্ড ডায়াবেটিস মেলাইটাস। সো আমরা স্টার্ট করে দিব পেপটিক আলসার ডিজিজ দিয়ে। ওটা শুরু করার আগে আমি একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে একটা লং কেস আপনার যখন ইভালুয়েশন করা হয়, when we evaluate how what will be the mark, these 5 things are actually evaluated. First of all, the script. আপনাদের একটা খাতা দেয়া হবে, যেই খাতাটার মধ্যে আপনারা পুরো লং কেসটা লিখবেন, ওটা দেখা হবে। আমি যেটা বলবো যে ওটা খুব ইজি একটা কাজ, একটু টাইম লাগে লিখতে, কিন্তু ওখানে আপনারা কম কথা লিখবে, বানান ভুল করবেন না, ওটা দিয়েই একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়, যদিও খুব আনইম্পর্টেন্ট জিনিস। দেন দ্য মেইন থিং, দ্য কেস প্রেজেন্টেশন, যেটা ইন জেনারেল সবারই আপ টু দ্য মার্ক হয় না, এটা একটু ভুল হয়, একটু হেজিটেশন থাকে। তো আমরা অল্প 5টা বা 6টা কেসের মধ্যে যদি রাখি, এই কেস প্রেজেন্টেশনটা অ্যাটলিস্ট অ্যাজ স্যালিয়েন্ট ফিচার যদি আপনি প্রেজেন্টেশনটা শিখে ফেলেন, তাই এনাফ। ফাইনাল প্রফে এত সময় থাকে না। হ্যাঁ, আপনার স্যালিয়েন্ট ফিচারটুকু বলতে পারলেই হয়। নেক্সট হচ্ছে আপনাকে তখন জিজ্ঞেস করবে যে ডিফারেনশিয়াল আছে কিনা। প্রফেশনাল ডায়াগনোসিস আপনি বললেন পেপটিক আলসার, জিজ্ঞেস করবে ডিফারেনশিয়াল আছে কিনা, ওটার জন্য একটা মার্কিং থাকে। আর ফাইনালি ইনভেস্টিগেশনস এন্ড ট্রিটমেন্ট। তো এই পয়েন্টস গুলো যেন আপনারা একটা লং কেস প্রিপারেশনে নিয়ে যান, এই জন্য জাস্ট লেখা। আমার প্ল্যান হচ্ছে যে আমি এক একটা কেসের স্যালিয়েন্ট ফিচার আপনাদের একটু শিখাই দিব, এবং আমি এক্সপেক্ট করব যে আপনারা ঠিক সেভাবেই বলবেন। এটা আপনারা বিভিন্ন গাইডে, বিভিন্ন পুরনো লেকচারে অনেক কিছু পেয়েছেন, বাট বিলিভ মি, ওগুলোর মধ্যে যথেষ্ট গ্যাপস থাকে, এবং এটা চিন্তা করে তৈরি করা। তো আপনি জাস্ট এটা ফলো করেন, বিকজ এটা থেকে মানে আমার মনে হয় আপনার ক্রসিং এ কোনো অসুবিধা হবে না। So let's start with peptic ulcer disease. So usually the chief complaints will be like that: recurrent upper abdominal pain for
some duration. So minimum 6 months আপনারা লিখবেন। এখানে আমি 2 years একটা ফর এক্সাম্পল, মিনিমাম 6 মান্থস এরকম একটা টাইম দিবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে খেয়াল করেছি আপনাদের চিফ কমপ্লেইন থাকে আপার অ্যাবডোমিনাল পেইন ফর 2 days। তো এরকম ভেরি শর্ট হট হিস্ট্রি নিয়ে যে আসে সাধারণত এগুলো কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়াটিস। তো প্যানক্রিয়াটাইটিস তো আসলে আপনাদের ডায়াগনোসিস হবে না। আপনারা একটু ভালো করে হিস্ট্রি নেবেন, পেশেন্টকে দরকার হলে কনভিন্স করবেন যে তার আগের হিস্ট্রিটা যেন সে ঠিকমতো দেয়। আপনি একটু ভালো করে জিজ্ঞেস করলেই সে বলবেন যে না আমার এরকম ব্যথা কয়েক মাস ধরেই হচ্ছে বা কয়েক বছর ধরেই হচ্ছে। সো হিস্ট্রি শুড বি রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন। সো এই মোমেন্টের শর্ট হিস্ট্রি না, আপনি পুরো হিসাবটা রাখবেন এখানে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন। ওকে, দেন সেলিন ফিচার যদি এভাবে থাকেন যে মিস্টার এক্স 40 years hailing from Dhamrai was admitted with recurrent burning epigastric pain for 2 years without any radiation। এখানে খেয়াল করেন আমি কিন্তু ডেসক্রিপশনে চলে গেছি, অর্থাৎ পেইনটা বার্নিং, পেইনটা লোকালাইজড, কোনো রেডিয়েট করে না, এগুলো আমি মোটামুটি বলে ফেলছি। ফলোড বাই আমি কি বলবো, the pain occur mostly in empty stomach and relieved partially after a meal. It is also relieved with antacids. So যেই অ্যাবডোমিনাল পেইন অ্যান্টাসিডে কমে যায় এটা পেপটিক আলসার। এর মধ্যে যেটা খালি পেটে হয় আর খাবার পরে কমে সেটা ডিউডেনাল আলসার, আর যেটা খাওয়ার পরে বাড়ে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। সো আমার এই হিস্ট্রি থেকে কিন্তু মোটামুটি কনফার্ম যে দুইটা পেপটিক আলসার ডিজিজ, প্রবাবলি ডিউডেনাল আলসার। সো আপনার হিস্ট্রিটা এরকম হতে হবে যে আপনার হিস্ট্রিতে অল্প কথা থাকবে কিন্তু আপনার কথার পরেই বোঝা যাবে আপনার ডায়াগনোসিস কি। ঠিক আছে, ফাইন। আরেকবার দেখেন, Mr. X 40 years hailing from Dhamrai was admitted with recurrent burning epigastric pain for 2 years. There is no radiation. The pain occurs mostly in empty stomach and relieved partially after meal. It is also relieved with antacids. The patient, then আমি ডিডি গুলাকে এক্সক্লুড করার জন্য কিছু পয়েন্টস। The patient denied any weight loss or lose motion. He cannot recall taking any NSAID. There is no family history of similar illness. এখন খেয়াল করেন এখানে NSAID এর কথাটা বলেছি। আমরা জানি যে পেপটিক আলসারের সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে NSAID। তো আপনার পেশেন্টের ক্ষেত্রে এই জিনিসটা থাকতেও পারে। তো তখন আপনাকে অবশ্যই বলতে হবে যে পেশেন্ট হ্যাড হেডেক or patient had back pain, took a few oral medications and developed the abdominal pain after that। তো ওগুলো আপনি থাকলে বলবেন, কিন্তু এক্ষেত্রে আমার এখানে ছিল না। আরেকটা জিনিস খেয়াল করেন, পেশেন্ট ডিনাইড এনি ওয়েট লস অর লুজ মোশন। এই জিনিসটা হচ্ছে যার এরকম লং টাইম এপিগ্যাস্ট্রিক পেইন, তার পেপটিক আলসারের মতো আরেকটা ডিফারেনশিয়াল হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ইউজুয়ালি ওয়েট লস এবং স্টিয়াটোরিয়া থাকে, যের জন্য আমরা ওইটাকে এক্সক্লুড করার জন্য এই হিস্ট্রিতেই বলে দিচ্ছি যে দেয়ার ইজ নো ওয়েট লস অর লুজ মোশন। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স। এটার মধ্যে নেক্সট আমরা এক্সামিনেশনে যাব। আচ্ছা, এক্সামিনেশনে আরেকটা জিনিস বলে দিই যে আপনারা একটা স্বভাব হচ্ছে
যে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে আপনার সিস্টেমটা আছে ওটার এক্সামিনেশন ফাইন্ডিংটা বলে তারপর এক লাইনে বলেন অল আদার সিস্টেমস আর নরমাল, এই কাজটা করবেন না। হ্যাঁ, এটা খুব ইনডিসেন্ট একটা জিনিস ধরা হয় ফাইনাল প্রফে লিস্ট। তো সবগুলা সিস্টেম প্লাস জেনারেল এক্সামিনেশন লিস্ট কিছু টাচ করে যাবে। তো আমাদের এখানে দেখেন কিভাবে লিখেছি, জেনারেল এক্সামিনেশন রিভিল মাইল্ড অ্যানিমিয়া, pulse was 80 per minute and blood pressure 130/70 millimeter of mercury. There was no edema, clubbing or lymphadenopathy. So আমরা কিছু পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে টাচ করে যাই। So important এখানে হচ্ছে জিআই এক্সামিনেশন, দ্যাট মিন্স দ্য অ্যাবডোমিনাল এক্সামিনেশন। সো এই দিকেই আমরা ইম্পর্টেন্স দিব। সো এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন রিভিল duodenal point tenderness. There was no organomegaly, abdominal mass or ascites. এই জিনিসগুলো আমার জন্য ইম্পর্টেন্ট বিকজ duodenal point tenderness is the diagnostic sign for duodenal ulcer. যদি এটা গ্যাস্ট্রিক আলসার হতো তাহলে আমার ডিফিউজ এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, নো পয়েন্ট টেন্ডারনেস, ঠিক আছে? এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ডিউরেনাল পয়েন্ট টেন্ডারনেস। আর নো অর্গানোমেগালি, অ্যাবডোমিনাল মাস, অ্যাসাইটিস, এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে কোনো অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি এখানে নেই। আচ্ছা, আমি মনে হয় কয়েকজনকে ইনসার্ট করে নিই। আচ্ছা, রেখে দিই একজন। এখন দেখেন ঠিক এরকম examination of the cardiovascular system showed epic speed at left fifth intercostal space 9 centimeter from midline. First and second heart sounds were normal. So আমি এক লাইনে যদি বলে দিতাম cardiovascular system was normal, এটা এক্সামিনাররা খুব মাইন্ড করে যে আপনি at least বেসিক দু একটা শব্দ এখানে আটার করবেন। Like that, examination of the respiratory system showed symmetrical chest movement, resonant percussion note and vesicular breath sound. So আপনি এখানে ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন এই সবগুলারই যে মিলিয়ে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো আপনি এক লাইনে বলে দিলেন এবং খুব অল্প শব্দে বলে দিলেন। Examination of the nervous system showed normal higher function, cranial nerves, motor function and sensory function. So our provisional diagnosis is peptic ulcer disease. So কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? থাকলে আমাকে রেজ করতে পারেন, কোনো কনফিউশন থাকলে করেন, আজকে আমাদের অনেক সময়। স্যার হচ্ছে ওই যে আমরা হচ্ছে স্যার সিস্টেমিক এক্সামিনেশনে স্যার যখন স্যার সিস্টেম ওয়াইজ লিখবো স্যার, যেমন অ্যাবডোমেনে স্যার সিস্টেমিক এক্সামিনেশন, তখন স্যার আমরা দেখা যায় যে মানে যদি অ্যাবডোমিনাল কেস হয় তো সেই ক্ষেত্রে স্যার রেসপিরেটরি সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেমে স্যার লিখতে গেলে স্যার অনেক সময় যায় স্যার, সেই ক্ষেত্রে ওইটা স্যার কিভাবে লিখবো? প্রথম কথা হচ্ছে লেখার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না, এই জিনিসটা আমি বলে দিই। আপনি বলার ক্ষেত্রে কার্পণ্য করেন, কারণ আপনার পরীক্ষা নেওয়ার সময় থাকবে 10 মিনিট। সো আপনি সেলিং ফিচার না বললে শেষ করতে পারবেন। লেখার ক্ষেত্রে তো টাইমের কোনো শেষ নাই, বিকজ আপনার পরীক্ষা শুরু হওয়ার পরে লং কেস মিনিমাম 2.5 ঘন্টা পড়ো, এর মাঝখানে আপনারে 2-3টা ভাইভা বোর্ডে আধা ঘন্টা, বাকি 1.5 ঘন্টা আপনার হাতের লেখার জন্য আছে এবং ওখানে আপনি প্রাণ ভরে লিখবেন, যত পয়েন্ট আছে সব লিখবে, কোনো পয়েন্ট মিস হবে না, বুঝতে পারছেন? আপনার খাতায় যেন কোনো প্রশ্নবোধক দিতে না পারে। জি স্যার। জি,
আচ্ছা, তো ডায়াগনোসিস হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। তো এটা ছাড়া আর কোন ডায়াগনোসিস আপনারা রাখতে চান এই পেশেন্টের? মিডল এজড পারসন, রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, আর কোন ডায়াগনোসিস? প্যানক্রিয়াটাইটিস আসতে পারে। প্যানক্রিয়াটাইটিস, কি ধরনের প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট অর ক্রনিক? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। যেহেতু হিস্ট্রিটা লং, অফ কোর্স ক্রনিক। আর কি আসতে পারে? ক্রনিক কোলেসিস্টাইটিস হতে পারে। অবশ্যই আসতে পারে, খুব কমন ডিজিজ, রাইট। তো আমরা আসলে দুটা ডিফারেন্সিয়ালি রাখবো, ক্রনিক কোলেসিস্টাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আসেন আমরা দেখি, নেক্সট কোশ্চেনই আপনাকে হবে যে পেপটিক আলসার ডিজিজ তুমি বলছো, তোমার এটার পক্ষের রিজন কি, লজিক কি? আপনারা একটা লজিক দেখান তো, কেউ একজন সাহস করে, ওয়াই দিস ইজ পেপটিক আলসার ডিজিজ? কারণ স্যার দ্য পেইন হ্যাজ এ রিলেশন উইথ ফুড ইনটেক। ভেরি গুড। আচ্ছা, দেন নো রেডিয়েশন স্যার। ওকে, এগেইন আর কিছু? স্পেসিফিক ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেস। ফ্যান্টাস্টিক। তো দুটা পয়েন্ট আপনারা বলেছেন, আরেকটা পয়েন্ট বললে খুব ভালো হতো, সেটা হচ্ছে রিলিফ উইথ অ্যান্টাসিডস। হ্যাঁ, ইট ইজ পেপটিক আলসার বিকজ দ্য পেইন রিলিফস উইথ অ্যান্টাসিডস অ্যান্ড রিলেটেড টু মিল। ঠিক আছে, অ্যান্ড দেয়ার ইজ ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেস। খুবই চমৎকার। এভাবেই অল্প কথা অ্যান্সার দিন। হ্যাঁ, পরীক্ষা খুবই সোজা, আপনি কল্পনা করতে পারছেন না পরীক্ষাটা কত সোজা। স্যার, জি স্যার এই পেশেন্টের সার্জারি ওয়ার্ডে থাকার কথা ছিল না? কেন বলুন? স্যার পেপটিক আলসার স্যার যদি ড্রাগ ট্রিটমেন্টে ইমপ্রুভ হয় ওই ক্ষেত্রে তো সে আউট পেশেন্ট হবে, আর আচ্ছা ইম্পর্টেন্ট কিছু হলে তো সে নিশ্চয়ই ওই ওয়ার্ডে যায়, সার্জারি ওয়ার্ডে যায়। আচ্ছা, এটা আপনার উত্তরটা আমি দিচ্ছি। সার্জারি ওয়ার্ডে পেপটিক আলসার আগে ট্রিটমেন্ট হতো, সেটা আপনার মুফতি স্যাররা যখন স্কুলে পড়তেন ওই সময়ে মেডিকেল কলেজে সার্জারি ওয়ার্ডে পেপটিক আলসার ট্রিটমেন্ট হতো। কারণ তখনও আপনার H2 ব্লক বা প্রোটন পাম্প ইনহিবিটর এগুলো আবিষ্কৃত হয় নাই। তখন পেপটিক আলসারের ট্রিটমেন্টই ছিল ভেগোটমি। ঠিক আছে, ভেগাস নার্ভ কেটে দিত, অ্যাসিড সিক্রেশন কমে দিত, পেপটিক আলসার ভালো হয়ে যেত। তো এটা ছিল তখনকার। তাহলে এটা কত হবে, 50 বছর আগে? হ্যাঁ, এরপরে থেকে যখন H2 ব্লকার আসলো, এখন পিপিআই আছে, এখন পেপটিক আলসার ট্রিটমেন্টে সার্জারির রোল শূন্য। হ্যাঁ, যদি কিছু কমপ্লিকেশন হয় তখন আপনাকে অবশ্যই সার্জনের কাছে পাঠাতে হবে। যেরকম কারো পারফোরেশন হয়ে গেল, ইমিডিয়েটলি পাঠাবেন। কারো পেশেন্টের আপার জিআই ব্লিডিং হচ্ছে, এন্ডোস্কোপিক্যালি থামানো যাচ্ছে না, তখন আপনি সার্জনের কাছে পাঠাবেন। ঠিক আছে, পেপটিক আলসার থেকে যদি আপনার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে যায়, যেরকম পাইলোরিক স্টেনোসিস, সেক্ষেত্রে আপনি সার্জনের কাছে পাঠাবেন। আদারওয়াইজ পেপটিক আলসার উইদাউট এনি সাচ কমপ্লিকেশনস আর অলওয়েজ ট্রিটেড বাই মেডিসিন। এখন আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর দেই, যে পেশেন্ট তো ভর্তি হবে কেন, পেশেন্ট তো ওপিডিতে। তো এখানে সত্যি কথা আমারও প্রশ্ন, কেন ভর্তি হবে? তো আপনাকে তখন উত্তর দিতে হবে যে পেশেন্ট হ্যাড সিভিয়ার পেইন, attended the emergencies, and as they could not differentiate whether this is pancreatitis or cholecystitis or peptic ulcer, they got her or him admitted in the medicine for evaluation. বুঝছেন, পরীক্ষায় সবসময় বইয়ের কথা দেওয়া হবে না, পরীক্ষায় উপস্থিত বুদ্ধি হতে হবে। Did you get my answer? ইয়েস স্যার। জি আচ্ছা, এখন আমরা নেক্সট ইস্যু যাই। So these are the causes why this is peptic ulcer: recurrent epigastric pain, relation with meal, relief with antacid, and epigastric tenderness. So we have two differentials. One is chronic cholecystitis and another one is chronic pancreatitis.
So chronic cholecystitis, what are the points in favor for this diagnosis? এই ডায়াগনোসিসের পক্ষে পক্ষে কি যুক্তি আছে? বলেন তো, আপনারা বলেন না, একজন বলেন। আজকে তো আমরা ডিসকাস করব, এখন তো আপনারা ব্লকে চলে আসছেন, এখন তো আপনারা আর ডিরেক্ট স্টুডেন্ট, এখন হচ্ছে ইউ আর বিটুইন আপার অ্যাবডোমিনাল। রাইট। আর আর কি, আর কিছু আছে? ওকে ফাইন, এটাই। হ্যাঁ, কেউ বলছেন, বলেন। স্যার মারফান সাইন পজিটিভ থাকবে? না, ক্রনিক এই পেশেন্টের তো নাই, আর ক্রনিকের থাকে না। ক্রনিক যদি অ্যাকিউট অ্যাটাক হয় তখন থাকে। তাহলে ইনটলারেন্স। জি জি, আর একটু বলেন। ফ্যাটি ফুড, আচ্ছা আমাদের হিস্ট্রিতে কিছু নাই, আমাদের হিস্ট্রিতে ফ্যাটি ফুড নাই, আমাদের হিস্ট্রিতে কোনো ফুডের ব্যাপারই নাই, বরঞ্চ বলা হয়েছে ফুড আসলে একটু কমে যায়। তাহলে আমাদের পেশেন্টের ক্ষেত্রে ক্রনিক কোলেসিস্টাইটিসের পক্ষে একটাই যুক্তি, সেটা হচ্ছে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পক্ষে কি যুক্তি আছে আমাদের পেশেন্টে? স্যার একই যুক্তি স্যার, যে একটাই পয়েন্ট স্যার, আর কোনো পয়েন্ট? অ্যাবডোমিনাল পেইন স্যার। তাহলে আমাদের ক্রনিক কোলেসিস্টাইটিসের পক্ষে আমরা মাত্র একটা যুক্তি পেলাম, যে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন। কিন্তু এই তাহলে এর বিরুদ্ধে নিশ্চয়ই কিছু যুক্তি আছে। দ্যাটস ওয়াই উই পুট ইট অ্যাজ ডিফারেনশিয়াল, নট অ্যাজ প্রভিশনাল। তাহলে বিরুদ্ধে যুক্তিগুলো আমরা একটু দেখি। পয়েন্টস এগেইনস্ট chronic cholecystitis: pain is not right hypochondriac। আপনি খেলেন, আপনি দেখেন যে আমরা বলেছি পেইন ইন দা epigastric region, but in chronic cholecystitis pain is usually in the right hypochondriac region. Number 2, pain does not radiate to right shoulder. Okay. And number 3, pain is burning, not colicky. এখানে ইজ হবে, ঠিক করে দিই। So in cholecystitis the pain is colicky, but here in peptic ulcer the pain is burning. So in this patient the pain is burning, it is not colicky. Again the pain is relieved with antacids. Finally the pain improves after meal. In cholecystitis the pain usually worsens after meal if there is some fat with the meal. So after a fatty meal the pain actually worsens, ইমপ্রুভ করার তো কোনো কারণই নেই। দ্যাট ইজ ওয়াই ক্রনিক কোলেসিস্টাইটিস ইজ নট আওয়ার ফার্স্ট ডায়াগনোস, ইট ইজ আ ডিফারেনশিয়াল। অ্যাকচুয়ালি আজকে প্রচুর ইকো হচ্ছে, আমি মানে কথা বলে যার দুই থেকে 1.5 সেকেন্ড পর পর আমার কানে ওই কথাটা ফিরে আসছে, তো আমি যেন কথাও ঠিক মতো বলতে পারছি না। ইকো হওয়ার কারণ কি? কিরকম রিসেট দিতে হবে? আচ্ছা শোনেন, আমি বাদ দেন, 11:30 পর্যন্ত ক্লাস নিয়ে আমি একটা ব্রেক দিব, ওরা আবার আমি 12:30টায় আসবো, ঠিক আছে? ওই সময় আপনি সেট করে দিন, ঠিক আছে? জি, টাইম নষ্ট করা। স্যার হেডফোনটা স্যার হচ্ছে যে কানেকশনটা স্যার ওইটা একবার খুলে স্যার আবার রিকানেক্ট করেন স্যার, মানে ক্লাস না করে স্যার, আমার মনে হয় ইকোটা সলভ হয়ে যাবে। এই হেডফোনটা খুলে কি রিকানেক্ট করেন, ক্লাস ইন্টারাপ্ট না করে।
Do you hear me now? Yes, sir. Okay, fine. এখনো ইকো হচ্ছে, বাট গ্যাপটা কমে গেছে, কিছুটা হবে। সো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পক্ষে কিছু লজিক ছিল, একটাই ছিল, সেটা হচ্ছে রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা একটা মিনিট, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আপনারা আমার কানটা ক্লোজ করে দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারেন, তাইলে আমি কথা বলতে পারবো। আমি কথা বলতে পারছি না, আমার জাস্ট বলতেছি, 2 সেকেন্ড পরে আমার কানে ব্যাক করতেছে, রিফ্লেক্সে কথা বলা যাচ্ছে না। আপনি যান ওয়ার্ড থেকে তুলা নিয়ে আসেন, ওই রুমে গিয়ে বলেন তুলা চেয়েছে স্যার, যান জি, সে ওয়ার্ডে যাওয়া লাগবে না, যে সামনে রেহানা বসে আছে ওদের থেকে তুলা নেন, যান। জি হ্যাঁ, ইট ইজ অ্যাবসলিউটলি disturbing. So what are the points against? In chronic pancreatitis, due to enzyme deficiency, there will be steatorrhea and weight loss. But in this patient, there is no steatorrhea, no weight loss. Pain of pancreatitis never improves with antacids. Here the pain improved with antacids. Finally, the pain of pancreatitis usually increases after a meal. Here, the pain actually relieves partially after a meal. So, এই অনেক কারণে আমরা প্যানক্রিয়াটাইটিসকে ডিফারেন্সিয়াল, এই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন, both for pancreatitis and cholecystitis, ঠিক আছে? The pain is burning, not dull. Pancreatitis এর পেইনটা ডাল হয়, কনস্ট্যান্ট একটা ডাল পেইন হয়। Pain is relieved with antacids. Pain improves after a meal. No steatorrhea and no weight loss. জিনিসটা খেয়াল করেন যে আপনার এই পয়েন্টগুলো কিন্তু এই পেশেন্টের পার্সপেক্টিভে বলা হচ্ছে, যে এই পেশেন্টের এগুলা থাকার কারণে এটা প্যানক্রিয়াটাইটিস না। একটা সেকেন্ড, হ্যাঁ, গিভ মি আ সেকেন্ড। আমার কানে তুলা দিতে হবে, এখানে যে পরিমাণ ইকো হচ্ছে আমি কোনো কথা বলতে পারছি না, অ্যাকচুয়ালি কোনো কথা বলতে পারছি না। আমি যা বলছি তা আমার 2 সেকেন্ড পরে কানে এসে ব্যাক করতেছে। আমি একটা শব্দ শেষ করার আগে এই শব্দের প্রথম অংশ আমার কানে ঢুকতেছে, এভাবে কথা বলা যায় না, খুব প্রবলেম হচ্ছে। মুফতি স্যার কথা বলছে কিভাবে? স্যার কালকে হয় না, এটা মাঝে মাঝে করে স্যার, এই প্রবলেম। মানে আমি এটাই বুঝি না যে আমার সবগুলা ক্লাসে এই প্রবলেমটা করে, কোনো না কোনো প্রবলেম হয়, কারণ আমার সবগুলা ক্লাসে আপনি থাকেন ঘুরে ফিরে। না স্যার, ক্লাসটা যত এই অনলাইন ক্লাস যা হচ্ছে সব ক্লাসে আমি থাকি। তাহলে আপনি আমার ক্লাসে সব ব্যবস্থা করে কিছুটা করে ফেলেন। স্যার ওই আপনি যেদিন আসলে ওই দিনই স্যার এই বিরাটের এই জায়গাটা করতেছি। সবার ক্লাসে আপনি দাঁড়ান দেখি কাজ হয় কি, স্যারের কাছে রিপন ভাইয়ের কাছে আছে, দাঁড়ান দেখি কানে এটা দিই। এটা যদি হয় হবে, নাইলে ওই যে ড্রেসিং এর তুলাগুলো নিয়ে, আর এটা দিয়ে না হলে আমি আমার ইয়ারফোন নিয়ে আসবো। ড্রেসিং এর তুলা হলে ভালো হয়, এটা দিয়ে হবে না, বেড়ে আসে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মারিয়াকে দিই। কিছুই হবে না। ওকে, আই এম ব্যাক। সো এখন নেক্সট কোশ্চেন উইল বি, এবার আমি আপনার কোশ্চেন করছি যে আপনি তো বলছেন দিস ইজ পেপটিক আলসার, এই পেশেন্টকে আপনি নেক্সট কি ইনভেস্টিগেশন করতে চান? বলেন বলেন, আপনারা বলেন। আরে আজকে ডিসকাস করব, আমরা সব একরকম আজকে, টেবিলের কথা ভুলে যান, আমরা সবাই টেবিলের এই সাইডে এভাবে বলে। লেটস ডিসকাস এন্ডোস্কোপি। আচ্ছা, একজন বলছেন এন্ডোস্কোপি। আচ্ছা, এন্ডোস্কোপি ইজ দা ডায়াগনস্টিক টেস্ট ফর পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, সবাই একমত যে নেক্সট টেস্ট উইল বি এন্ডোস্কোপি? স্যার ফার্স্টে আল্ট্রাসাউন্ড ফুল অ্যাবডোমেন করব। আচ্ছা, কেন আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন করবেন বলেন? কোলিসিস্টাইটিস, তারপর হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, স্যার এগুলো ডিফারেনশিয়েট করার জন্য। ভেরি গুড, आंसर হচ্ছে এটা, যে ফার্স্টে
আপনি একটা নন ইনভেসিভ টেস্ট করে ডিফারেনশিয়াল আলাদা করেন। আমাদের যদি এমন কোন নন ইনভেসিভ টেস্ট থাকতো যেটা দিয়ে আমি পেপটিক আলসার কনফিডেন্টলি ডায়াগনোস করতে পারতাম, সেটাই আমি আগে বলতাম, বাট আনফরচুনেটলি নাই। কিন্তু একটা নন ইনভেসিভ টেস্ট চিপটে আছে যেটা দিয়ে ডিফারেনশিয়াল এক্সক্লুড করা যায়, পার্টিকুলারলি কোলেসিস্টাইট। এই জন্য আমার ফার্স্ট টেস্ট উইল বি আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন, ঠিক আছে? ইট উইল এক্সক্লুড কোলেসিস্টাইট, ফাইন। দেন তারপরে যদি বলে ওকে এরপরে কি করতেছে, তখন আপনি বলবেন এন্ডোস্কোপি অফ আপার জিআই টি, ঠিক আছে? এন্ডোস্কোপি অফ আপার জিআই, এইভাবে। ফাইনালি আপনাকে জিজ্ঞেস করুক আর না করুক, আপনি বলবেন আই উইল অলসো ডু টেস্ট ফর এইচ পাইলোরি। তো একটা জিনিস খেয়াল করেন যে এই টেস্ট ফর এইচ পাইলোরির ব্যাপারটা কি কি টেস্ট করা যায়। নেক্সট আপনাকে করতে পারে কোশ্চেন কি বলেন? একটা করতে পারি ইউরিয়া ব্রেথ টেস্ট, তারপরে র্যাপিড ইউরেস টেস্ট। জি, আর র্যাপিড ইউরেস্ট, আচ্ছা সেটা করা যায়। তারপর আর আপনি ব্লাডে এইচ পাইলোরি আইজিজি, ঠিক আছে? অ্যান্টি এইচ পাইলোরি অ্যান্টিবডি, এটা দেখতে পারেন। এখন এইচ পাইলোরি গেল, তো পেপটিক আলসার থেকে আপনাকে কিছু কোশ্চেন করতে, যেমন একটা কোশ্চেন পড়তে পারে যে পেপটিক আলসারে কিছু কজ বল বা কিছু রিস্ক ফ্যাক্টর, আপনারা বলেন তো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর পেপটিক আলসার ডিজিজ, দুই তিনটা বলেন তো। স্যার ইনফেকশন হচ্ছে হেলিকোবাক্টার এইচ পাইলোরি, দেন হচ্ছে স্যার হচ্ছে সিগারেট স্মোকিং, দেন হচ্ছে এনএসআই, অ্যালকোহল, দেন হচ্ছে স্যার ওবেসিটি। আচ্ছা আর বাড়ায় না, ওবেসিটি কেন, এটা কোথায় পাইলেন? এই রেফারেন্স বলেন, যিনি ওবেসিটি বলছেন কোথায় পেয়েছেন? বলবেন না, কারণ পেয়েছেন কোন একটা গাইডে। আচ্ছা, এই জন্যই বলি যে মানে যেরকম বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড সংখ্যা কম হইলে ম্যানেজ করা সহজ, বেশি হলে প্যাচ লাগে, আপনাদের অবস্থা সেরকম। হ্যাঁ, একসাথে এতগুলা জিনিস পড়েন, প্যাচ লাগে। জাস্ট তিনটা রিস্ক ফ্যাক্টর বলবেন। নাম্বার 1 এইচ পাইলোরি, নাম্বার 2 এনএসআই, এন্ড নাম্বার 3 স্মোকিং, ঠিক আছে? জাস্ট এই তিনটা বল, ওকে? অ্যালকোহল আমাদের দেশে খুব একটা কমন না, হ্যাঁ, এই জন্য এটা, হ্যাঁ, যদি 4 নাম্বার চিল্লাচিল্লি করে তখন বলবেন যে অ্যালকোহল, বাট এর বাইরে আপনি আগাবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য এইচ পাইলোরি সো ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এইচ পাইলোরি দেখার জন্য আমরা এই এইচ পাইলোরি টেস্ট করি, যেটা আমরা করতে পারি ইউরিয়া ব্রেথ টেস্ট, র্যাপিড ইউরেস টেস্ট এবং অ্যান্টি এইচ পাইলোরি অ্যান্টিবডি। ফাইন, এখন ট্রিটমেন্ট কি করবেন বলেন, কিভাবে ট্রিট করবেন পেপটিক আলসার? ট্রিপল ড্রাগ রেজিমেন, পিপিআই। আচ্ছা, সবাইকে? হ্যাঁ, উত্তর সবাইকে। এটা দিতেই হবে। হ্যাঁ, পিপিআই ছাড়া কিছু দিবেন না? ট্রিপল ড্রাগ রেজিমেন বলি আমরা। ট্রিপল ড্রাগ, কাকে ট্রিপল ড্রাগ দিবেন আর কাকে পিপিআই দিবেন? ট্রিপল ড্রাগের মধ্যেই তো পিপিআই। তাহলে সবাইকে ট্রিপল ড্রাগ। আচ্ছা, এইচ পাইলোরি থাকলে স্যার এইচ পাইলোরি যদি থাকে ওই ক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিক দিবেন, যেটাকে আমরা বলি কমনলি ট্রিপল ড্রাগ থেরাপি। তো
তো ট্রিপল ড্রাগ থেরাপি হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে এইচ পাইলোরি পজিটিভ। তো ট্রিপল ড্রাগ থেরাপিতে কি দেই, কোন অ্যান্টিবায়োটিক দিই, নাম বলেন। ক্লারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন। ইয়েস। তাহলে নামটা ট্রিপল কেন? তিনটা ড্রাগ একসাথে ট্রিটমেন্ট। ইয়েস, তিনটা ড্রাগ, 2 antibiotics and 1 proton pump inhibitor. That's why the name triple drug. Usually কয়দিন দেই? For how long? 14 days. 14 days. Yes. 2 weeks. 2 weeks. তাহলে for H. pylori positive patients we use triple drug therapy. আপনারা এতটুকু বলে চুপ মারবেন, ডোজ ডিউরেশন বলতে যাবেন না। কেন বলবেন না, উত্তর দেন। ভুল হতে পারে না, ইনভাইট করেন কারণ নেক্সট কোশ্চেন স্যার এটা নেক্সট কোশ্চেন আপনি নিবেন কারণ উত্তর আপনি জানেন। এরপরে যদি জিজ্ঞেস করে যে কি দিবা, তখন আপনি একটা একটা করে অ্যান্টিবায়োটিক বলবেন, তারপরে জিজ্ঞেস করলে ডোজ বলবেন, আবার জিজ্ঞেস করলে ডিউরেশন বলবেন। ঠিক আছে, এভাবে আপনি প্রত্যেকটা জানা আনসার দিয়ে দিয়ে টাইম ক্রস করুন, 5 মিনিট পরে বেল বেজে যাবে। হ্যাঁ, এখন আপনারা যেটা করেন খুশির ঠেলায় ঘুরতে সব একবারে বলেন, 15 সেকেন্ডে অ্যান্সার শেষ, এরপর একটা কঠিন কোশ্চেন শুরু। এই হচ্ছে রেজিমেন্ট, যে ক্লারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, ল্যান্সোপ্রাজম আমাদের দেশের জন্য, এবং 2 উইকস। ঠিক আছে, এবং ডোজগুলো ভালো করে দেখে নেন। এরকম বিভিন্ন কম্বিনেশন আছে, অ্যামোক্সিসিলিনের যায়, মেট্রোনিন দেওয়া যায়, এরপরে ট্রিপলে কাজ না করলে কোয়াড্রুপল, এগুলো আপনাদের জানা দরকার না, আপনারা শুধু একটা শিখে, শুধু একটা শিখে। আচ্ছা, যার এইচ পাইলোরি পজিটিভ না নেগেটিভ, তাকে কি করবে? তাকে কি করব বলেন? তাহলে তার অন্য কজ এক্সক্লুড করতে হবে। আচ্ছা, এক্সক্লুড করলেন স্মোকিং, এনএসএআই, হ্যাঁ ওগুলো এক্সক্লুড হলো, দেন স্যার অনলি প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হবে। রাইট, প্রোটন পাম্প ইনহিবিটর কয়দিন দিবেন? 2 months. Sir, gastric ulcer 8 month আর duodenal ulcer 4 month. এই বাটা 8 মান্থ অনেক লম্বা, উইকস কে মান্থ করে ফেলছেন। 8 week. হ্যাঁ হ্যাঁ। So for H. pylori negative patients, if it is duodenal ulcer 1 month, if it is gastric ulcer 2 months. খুব সিম্পল। আর পেপটিক আলসার পেশেন্টে অ্যাডভাইস কি বলেন? স্মোকিং করা যাবে। আচ্ছা, এক obviously stop smoking, then আচ্ছা, এটা কোথায় পাইলেন এটা বলেন আগে। আপনি যে কোনো একটা টেক্সট বইয়ের নাম বলেন যেখানে স্পাইসি ফুড relationship নাই স্যার পেপটিক আলসারের, there is no relationship between spicy food and peptic ulcer disease. আরে স্পাইসি ফুড অ্যাভয়েড করতে বলছেন কেন? Sir, অ্যাসিডিক ফুড অ্যাভয়েড করুন। ফুডের মধ্যে কি অ্যাসিড থাকে? কোন অ্যাসিডি ফুড নাম বলেন তো একটা অ্যাসিড। ফুডের কোনো রিলেশন নাই বেসিক্যালি। হ্যাঁ, নাই তো। অ্যাকচুয়ালি দেয়ার শুড বি নো ডায়েটারি রেস্ট্রিকশন। আপনি বলেন অ্যাসিডিক ফুড আর কি? খাবারের মধ্যে লেবু দিলে একটু অ্যাসিডিক হয়, আর কি অ্যাসিডিক আছে? অ্যালকোহল। ইয়েস, অ্যালকোহল। আমরা তো প্রথমে বলছি যে অ্যালকোহল তো আমাদের দেশে খায় না, খুব লোকজন খায় না। হ্যাঁ, আমাদের দেশে অ্যালকোহল আপনি যদি থাকে তাহলে বলতে পারেন, যদি হিস্ট্রি থাকে। হ্যাঁ, আদারওয়াইজ গণহারে বলা যাবে না। বাট ইম্পর্টেন্ট থিং হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টপ স্মোকিং, এন্ড নাম্বার 2 ডু নট টেক NSAID ইন এমটি স্টমাক। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। তাহলে ফুডের সাথেও রিলেশন নাই, আপনার ওই স্পাইসি ফুডের সাথে কোনো রিলেশন, কিন্তু আপনারা ওগুলাই বললেন। এখন পেপটিক
পেপটিক আলসার থেকে চলে যায় যে কমপ্লিকেশনস। আচ্ছা আপনারা একটু বলেন তো যে পেপটিক আলসারে খুব লাইফ থ্রেটেনিং কি কমপ্লিকেশন হতে পারে যদি ট্রিটমেন্ট না করেন? স্টমাক পারফোরেশন আর সেপ্টিসেমিয়া, এইচ পাইলরি দিক দিয়ে সেপ্টিসেমিয়া হবে। একটা হচ্ছে পারফোরেশন আর অ্যাকুট হেমোরেজ ইয়েস ব্লিডিং স্যার অ্যাকিউট ব্লিডিং অ্যাকিউট ব্লিডিং। দুইটা খুব ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে পারে। একটা হচ্ছে পারফোরেশন আর একটা হচ্ছে অ্যাকিউট ব্লিডিং, অ্যাকিউট ম্যাসিভ আপার জিআই ব্লিডিং। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট। তো যদি অ্যাকিউট ব্লিডিং হয়, হ্যাঁ, তাহলে পেশেন্টের সিম্পটম কি হবে? হেমাটোমাসিস ভালো একটা বলেন। হেমাটোমাসিস ফলোড বাই হলো হাইপোভোলেমিক শক স্যার। ফলোড বাই কি বলছেন? জাস্ট হেমাটোমাসিস নিয়ে প্রেজেন্ট করবে স্যার যদি অ্যাকিউট ব্লিডিং হয়। ইয়েস, অ্যাকিউট ব্লিডিং হেমাটোমাসিস। এক্সামিন করলে কি পাবেন? শক। কি ধরনের শক? হাইপোভোলেমিক শক। ট্রিটমেন্ট কি? রিসাসিটেশন। ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ইয়েস, ট্রান্সফিউশন। একদম রিসাসিটেশন। ব্লাড আসার আগ পর্যন্ত নরমাল স্যালাইন, ব্লাড আসলে সঙ্গে সঙ্গে ট্রান্সফিউশন। পারবেন না? এতটুকু তো বলতে পারবেন, এতটুকু বললেই পাস। আপনারা যেটা করেন এগুলো না করে এন্ডোস্কোপ ঢুকানো শুরু, ওটা পরের বিষয়। আগে পেশেন্টকে সেভ করতে হবে। সাধারণত এই ব্লিডিংটা কিভাবে স্টপ করা হয়? এই পেপটিক আলসারের ব্লিডিংটা সিভিয়ার ব্লিডিং হলে কি দিয়ে স্টপ করব? কিভাবে স্টপ? আফটার রিসাসিটেশন endoscopy is done স্যার হচ্ছে to stop the bleeding. Yes, না এখানে ব্যান্ড লাইগেশন না, ব্যান্ড লাইগেশন হচ্ছে ভ্যারিসিয়াল ব্লিডিং। হ্যাঁ, এখানে ব্যান্ড লাইগেশন না, এখানে এভাবে করে না। এখানে স্ক্লেরোথেরাপি দেওয়া যেতে পারে, এখানে অ্যাড্রেনাল ইনজেকশন দেওয়া যেতে পারে। লাইগেশন ইউজুয়ালি করে না। ঠিক আছে, আপনি শুধু এতটুকু বলেন যে আমি আই ক্যান স্টপ দ্য ব্লিডিং পয়েন্ট বাই এন্ডোস্কোপিক প্রসিডিউর, এতটুকু বললেই পাস হয়ে যাবে। হ্যাঁ, এনাফ। আচ্ছা, আর লং টার্ম কমপ্লিকেশন হতে পারে পাইলোরিক স্টেনস। ঠিক আছে, এটা পারবেন আপনারা। আর যদি পারফোরেশন হয় তাইলে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? পারফোরেশন হলে অ্যাকিউট হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল Yes. there is board হ্যাঁ, বলেন, শেষ করেন। তাহলে সিভিয়ার severe abdominal pain and there will be board like rigidity. ইয়েস, খুব ভালো বলেছেন। পেইন ইজ ভেরি সিভিয়ার। পেইন ইনিশিয়ালি begins in epigastrium but spreads to the entire abdomen and there is board like rigidity and rebound tenderness all over the abdomen. এখন আমাকে একটু বলেন, what is the surest most reliable sign of perforation? Obliteration of upper border of liver dullness. এই জাস্ট একটা শব্দ, আর কোনো কথা হবে না। হ্যাঁ, এইটাই, এই লাইন, অবলিটারেশন অফ লিভার ডালনেস। আপার বর্ডার লোয়ার বর্ডার না, লিভার ডালনেসই পাবেন না। বুঝতে পেরেছেন? অবলিটারেশন অফ লিভার ডালনেস। এই জিনিসগুলো একবার দেখে নিন। আমি আমাদের প্রিকনসেপ্ট ক্লাস নিয়েছিলাম যে অ্যাকিউট হেমোরেজে হেমাটোমেসিস, ক্রনিক হেমোরেজে মেলে না, তো এগুলো থাকলো। আচ্ছা, এগুলা আপনারা পারবেন, এগুলো আমি ই করে যাই। আচ্ছা, এখন পারফোরেশনের ট্রিটমেন্ট কি করবেন আপনি? পারফোরেশন হলে আপনি মেডিসিন ওয়ার্ডে আসছেন, আপনার মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ন কাজ করছেন, রাত্রেবেলা পেশেন্ট আসলো, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, দেখলেন লিভার ডালনেস নাই, বোর্ড লাইট রিজিডিটি, কি করবেন এখন এই মোমেন্টে? কি করবেন? স্যার সার্জারি থেকে স্যার রেফার করবেন। ইয়েস, পেশেন্ট শুড বি রেফার টু সার্জারি। আপনি যদি এটা বলে চুপ মারেন, আপনি পাস। আপনি যদি এইটা না বলে 100 মাতবরি করেন,
আপনি সেদিন আটকাবেন। আপনি যদি এগুলো না বলে যে I will arrange a laparotomy for repair of perforation and peritoneal toileting, আপনি সেদিন বসবেন, সেদিন আপনি ধরা। তো আপনাকে প্রথমে এই কাজটা বলতে হবে যে এই কাজটা সার্জনের কাজ, তাহলে আমি সার্জনের কাছে পাঠাবো। তারপর যদি জিজ্ঞেস করে সার্জন কি করবে, সার্জন এগুলা করবে। অ্যানসারিং এর একটা মোড আছে। পাইলোরিক স্টেনোসিস আপনারা সার্জারিতে পড়ে আসছেন, এটা আমি আর বলবো না। সাধারণত পাইলোরিক স্টেনোসিসে কি ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেটা একটু বলেন। কি ইলেকট্রোলাইট এন্ড অ্যাসিড বেস ইমব্যালেন্স হয়? Hypochloremic, hyponatremic, metabolic alkalosis followed by paradoxical aciduria. হাইপোনাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস। এগুলো দরকার নেই। আমরা নেক্সট ক্লাসে চলে যাই। হ্যাঁ, তো পেপটিক আলসার নিয়ে কোনো কনফিউশন আছে নাকি বলেন।